জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের বিবিএস স্নাতক প্রথম বর্ষের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সকল ছাত্রছাত্রীদের আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ খালেদ হাসান, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া, সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিশ্ব করোনা পরিস্থিতির মধ্যে সংকটকালীন সময় পার করতেছি, এই সময়ে আশা করি তোমরা সবাই ঘরে আসো, নিরাপদে আসো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে প্রিন্সিপালস অফ ফিনান্স প্রথম পত্র এর প্রথম অধ্যায়ের কনসেপ্ট অফ ফিনান্স নিয়ে, অর্থাৎ অর্থায়নের ধারণা নিয়ে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কনসেপ্ট অফ ফিনান্স। তোমরা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় নোট করে নেবে। আজকে আমাদের আলোচনার বিষয় অর্থায়নের ধারণা। আমি বোর্ডে লিখতেছি, তোমরা সবাই খাতায় লিখে নাও। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে অর্থায়ন কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে। অর্থায়ন শব্দটি ল্যাটিন ওয়ার্ড ফিনিস হইতে ইংরেজি ফিনান্স শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা বুঝলাম অর্থায়ন শব্দটি ল্যাটিন ওয়ার্ড ফিনিস হইতে ফিনান্স শব্দের উৎপত্তি হয়েছে। ফিনান্স শব্দের বাংলা হচ্ছে অর্থায়ন। ফিনান্স শব্দের বাংলা হচ্ছে অর্থায়ন। তাহলে আমরা অর্থায়ন শব্দটাকে যদি একটু বিশ্লেষণ করি বা দেখি, এই শব্দের মধ্যে আমরা দুটো শব্দ পাবো। একটা হচ্ছে অর্থ যোগ আনয়ন। তাহলে অর্থায়ন শব্দটার মধ্যে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হলো অর্থ আর একটা হচ্ছে আনয়ন। তাহলে অর্থায়ন শব্দর ভাঙলে আমরা যে শব্দ দুটি পাচ্ছি সেটা হচ্ছে অর্থ প্লাস আনয়ন। তো অর্থ প্লাস আনয়ন বলতে যে বোঝাচ্ছে সেটা হলো যে অর্থ আনয়ন করা বলতে গেলে অর্থ সংগ্রহ করা। তাহলে অর্থায়ন কাকে বলে যদি আমরা বলতে চাই, তাহলে বলতে পারবো যে অর্থ সংগ্রহ করাকে আমরা বলছি অর্থায়ন। তাহলে অর্থ সংগ্রহ করা বলছে কালেকশন অফ মানি। তাহলে ফিনান্স মিন্স কালেকশন অফ মানি, মানে অর্থ সংগ্রহ করা। অর্থাৎ আমার কাছে অর্থের প্রয়োজন, আমার অর্থ নাই, আমার অর্থের প্রয়োজন, এই প্রয়োজন অনুসারে অর্থ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করাকে আমরা বলছিল অর্থায়ন। এটা হচ্ছে অর্থায়নের ন্যারো সেন্সে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে অর্থায়নকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। কিন্তু ব্যাপক আকারে যদি বলতে চাই, তাহলে অর্থ শুধু সংগ্রহ করলেই হবে না, আমি যে উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করছি সেই উদ্দেশ্য পূরণ করাকেই আমরা বলছিল অর্থায়ন। শুধু অর্থ সংগ্রহ করলে হবে না, সেই সংগৃহীত অর্থ আবার যে উদ্দেশ্যে আমরা সংগ্রহ করছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে বা সেখানে বিনিয়োগ করতে হবে। তাহলে অর্থায়ন শব্দটাকে যদি আমরা একটু বড় করে লিখতে চাই, তাহলে এরকম লিখবো হচ্ছে ফিনান্স মিন্স, লিখে নাও তোমরা সবাই, ফিনান্স মিন্স কালেকশন অফ মানি বলতে গেলে অর্থ বোঝাচ্ছে, অর্থ অর্থাৎ টাকা পয়সাকে বোঝাচ্ছে। তো মানিকে আমরা লিখবো হচ্ছে, যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থের প্রয়োজন, অর্থকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের তহবিল আকারে চিহ্নিত করতে চাচ্ছি, সেজন্য আমরা লিখছি কালেকশন অফ মানি, না লিখে লিখছে হলো ফান্ড। কালেকশন অফ ফান্ড মানে তহবিল, অর্থাৎ ফিনান্স মিন্স কালেকশন অফ ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট অফ ফান্ড।
ইন দ্য প্রপার ওয়ে। তাহলে ফিনান্সের সংজ্ঞাটা একটু বড় করে যদি লিখতে চাই, তাহলে আমরা পাচ্ছিল যে অর্থ সংগ্রহ করা এবং সেই অর্থ সঠিকভাবে বিনিয়োগ করা। অর্থাৎ ফিনান্স মিনস কালেকশন অফ ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট অফ ফান্ড ইন দ্য প্রপার ওয়ে। অর্থাৎ অর্থ সংগ্রহ করতে হবে সঠিকভাবে এবং সেই অর্থটা আবার সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। তাহলে আমরা এই সংজ্ঞাটা যদি অ্যানালাইসিস করি, তাহলে এই সংজ্ঞার মধ্যে আমরা দুটো দিক দেখতে পাচ্ছি। একটা হলো কালেকশন অফ ফান্ড আর অন্যটা হচ্ছে ইনভেস্টমেন্ট অফ ফান্ড। অর্থাৎ ফিনান্সের মূল বিষয়বস্তু হলো দুইটা, একটা হলো অর্থ সংগ্রহ করা অর্থাৎ কালেকশন অফ ফান্ড, আর অন্যটা হচ্ছিল অর্থ বিনিয়োগ করা। তাহলে এই সংজ্ঞাকে যদি আমরা একটু বড় করে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, তাহলে কালেকশন অফ ফান্ড করতে গেলে আমাকে যে স্টেপগুলো মেনটেন করতে হবে সেটা হলো, এর মধ্যে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে প্রথমে আগে আমাকে ফাইন্যান্সিং প্ল্যানিং করতে হবে। অর্থাৎ কালেকশন অফ ফান্ডের মধ্যে যে জিনিসটা আসবে সেটা হলো আমাকে অর্থের প্রথমে পরিকল্পনা করতে হবে। অর্থাৎ কী পরিমাণ অর্থের প্রয়োজন, কত সময়ের জন্য প্রয়োজন, সেই তার একটা সার্বিক বিবরণী তৈরি করতে হবে। সেজন্য আমাকে প্রথমে যে কালেকশন অফ ফান্ডের মধ্যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ফাইন্যান্সিং প্ল্যানিং করতে হবে। ফাইন্যান্সিং প্ল্যানিং করতে হবে। ফাইন্যান্সিং প্ল্যানিং করতে হবে অর্থাৎ অর্থের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থের পরিকল্পনা প্রণয়ন বলতে যে জিনিসটা বোঝাচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করা থেকে শুরু করে উদ্দেশ্য অর্জন পর্যন্ত যাবতীয় নির্দেশনামূলক যে দিক রেখা থাকে বা তৈরি করতে হয় বা তার একটা যে বিবরণ তৈরি করতে হয় সেটাকে আমরা বলছিলাম ফাইন্যান্সিং প্ল্যানিং, মানে অর্থের পরিকল্পনা। অর্থাৎ আমার কত টাকা প্রয়োজন, মানে কি পরিমাণ টাকা প্রয়োজন, কত সময়ের জন্য প্রয়োজন, এবং এই টাকাটা যেহেতু বিভিন্ন উৎস থেকে আমাকে সংগ্রহ করতে হবে, সেই সংগৃহীত টাকাটা আবার রিপেমেন্ট করতে হবে। রিপেমেন্ট করতে গেলে কি কি শর্ত থাকবে সেই শর্তগুলো অ্যানালাইসিস করে আমি কি পরিমাণ কত সময়ের জন্য সেই টাকাটা ব্যবহার করব তার সার্বিক প্রথম থেকে শেষ পর্যন্ত সার্বিক একটা বিবরণী তৈরি করতে হবে। সেটাকে আমরা বলছিলাম ফাইন্যান্সিং প্ল্যানিং। কালেকশন অফ ফান্ডের মধ্যে প্রথমে যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে ফাইন্যান্সিং প্ল্যানিং। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো আইডেন্টিফিকেশন অফ সোর্সেস। আইডেন্টিফিকেশন অফ সোর্সেস অর্থাৎ ফাইন্যান্সিং প্ল্যানিং করার পরে কোন কোন উৎস থেকে আমি টাকাটা সংগ্রহ করতে পারি সেই উৎসগুলো আমাকে আগে চিহ্নিত করতে হবে। অর্থাৎ ব্যক্তি সাধারণত একটা প্রতিষ্ঠান তিন ধরনের হয়ে থাকে, এক মালিকানা কারবার, বংশীদারি কারবার আর হচ্ছে যৌথ মূলধনী কারবার। তো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরের উৎস থেকে টাকা সংগ্রহ করতে হয়। সাধারণত যৌথ মূলধনী কোম্পানি চারটা উৎস থেকে টাকা সংগ্রহ করে থাকে, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক আরও অনেক উৎস আছে। তাহলে এই আইডেন্টিফিকেশন অফ সোর্সের মধ্যে আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমার সামনে কোন কোন উৎসগুলো আছে সেই উৎসগুলো সম্বন্ধে আমাকে জানতে হবে এবং কোন উৎসের কী পরিমাণ খরচ সেটা আমাকে আগে দেখতে হবে। কারণ প্রত্যেকটা উৎসের খরচ সমান হবে না। একটা উৎসের খরচ 12% হতে পারে, অন্যটা 10% হতে পারে, তারপরে 9% হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে যে কোন উৎস থেকে টাকা সংগ্রহ করলে আমার খরচটা কম হবে, সেই উৎসগুলো আগে আমাকে চিহ্নিতকরণ করতে হবে। চিহ্নিতকরণ করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো যে 3 নম্বরে, সেটা হলো যে কালেকশন অফ ফান্ড, অর্থাৎ টাকা আমাকে সংগ্রহ করতে হবে। তাহলে আমরা কালেকশন অফ ফান্ডের মধ্যে আমাকে আইডেন্টিফিকেশন অফ সোর্সের যতগুলো উৎস আছে সেই উৎসের মধ্যে থেকে যে উৎস থেকে টাকা সংগ্রহ করলে আমার খরচটা কম হবে, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটালটা কম হবে, সেই উৎস থেকে আমরা টাকা সংগ্রহ করব। অর্থাৎ মিনিমাম কস্ট থেকে আমরা টাকাটা সংগ্রহ করব। সংগ্রহ করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো ইনভেস্টমেন্ট অফ
ফান্ডে আসতে হবে আমাকে, অর্থাৎ সংজ্ঞার এখানে ইনভেস্টমেন্ট অফ ফান্ড, 4 নম্বরে আসবো আমরা ইনভেস্টমেন্ট অফ ফান্ড। ইনভেস্টমেন্ট অফ ফান্ড অর্থাৎ সংগৃহীত অর্থ আমাকে এখন বিনিয়োগ করতে হবে, অর্থাৎ যে উদ্দেশ্যে বা যে প্রয়োজনে আমি টাকাটা সংগ্রহ করছি সেই উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য বিনিয়োগ করতে হবে, অথবা আমার প্রয়োজনটা পূরণ করার জন্য সেই অর্থটাকে আমাকে এখন ব্যবহার করতে হবে। তাহলে আমরা কোথায় ব্যবহার করব বা কোথায় বিনিয়োগ করব? বিনিয়োগ করব সেই জায়গায় যেখানে বিনিয়োগ করলে আমার রিস্কটা সবচাইতে কম হবে এবং রিটার্নটা সবচাইতে বেশি হবে। তো ইনভেস্টমেন্ট অফ ফান্ডের ক্ষেত্রে সবসময় আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হলো যে মিনিমাম রিস্ক, মিনিমাম রিস্ক মিনিমাম রিস্কে বিনিয়োগ করতে হবে, আর হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন। এই দুটো জিনিস মাথায় রেখে আমাকে আমার ফান্ডটা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ বেশি লাভের আশায় খুব বেশি রিস্ক নেওয়া ঠিক হবে না, আবার রিস্ক কম হওয়ার কারণে আমার রিটার্নটা যাতেও কম না হয়, সেজন্য রিস্ক অ্যান্ড রিটার্নের মধ্যে একটা ট্রেড অফ বা সমন্বয় সাধন করে আমাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার পরে যে কাজটি করতে হবে সেটা হলো 5 নম্বরে প্রোটেকশন অফ ফান্ড, অর্থাৎ বিনিয়োগ করার পরে বিনিয়োগকৃত তহবিলটা সংরক্ষণ করতে হবে, তদারকি করতে হবে। প্রোটেকশন অফ ফান্ড, বিনিয়োগকৃত তহবিলটা সঠিকভাবে ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে কিনা সেটা সবসময় আমাকে সুপারভিশন করতে হবে, দেখভাল করতে হবে। কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের অনেকগুলো এমপ্লয়ি থাকে, কর্মকর্তা কর্মচারী থাকে, প্রত্যেকে তার স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা বা তহবিলের কোনো তুচ্ছপাত হচ্ছে কিনা সেটা দেখার জন্য সবসময় নজরদারি রাখতে হবে, দেখভাল করতে হবে, তদারকি করতে হবে। প্রোটেকশন অফ ফান্ডের পরে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাকে ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, অর্থাৎ তহবিল সংগ্রহ করার পরে বিনিয়োগ করছি, তদারকি করছি, এবার সবশেষে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার যে নেট প্রফিট হয়েছে, আমার যে আর্নিং হয়েছে, সেই আর্নিংটা কি করতে হবে। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা, তাহলে ওই কোম্পানির নেট প্রফিটের মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। তাহলে এই 1 বছর শেষে বা প্রজেক্টের মেয়াদ শেষে ওই প্রজেক্ট থেকে বা ওই ইনভেস্টমেন্ট থেকে যে পরিমাণ লাভ হলো সেই লাভটা আমাকে এখন বন্টন করে দিতে হবে। কাদের মধ্যে বন্টন করে দিতে হবে? ওই প্রতিষ্ঠানের যারা মালিক তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। তো বন্টন করার ক্ষেত্রে যে জিনিসটা করা হয়ে থাকে সাধারণত অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ওই কোম্পানির সার্বিক চিত্র তুলে ধরা হয়, বলা হয় যে এই বছরে আপনার এত পরিমাণ নেট প্রফিট হয়েছে, আর্নিং হয়েছে, এই আর্নিং থেকে ওই কোম্পানির সামনে বিনিয়োগ করার যদি আরও কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে সেখানে বিনিয়োগ করলে আরও বেশি লাভ হবে, বা বিনিয়োগের সুযোগ যদি কম থাকে তাহলে ডিভিডেন্ড আকারে বেশি দিবে, রিটেনশন কম করবে। অর্থাৎ ওই কোম্পানির নেট প্রফিটের কিছু যে অংশটুকু কোম্পানিতে রেখে দেওয়া হয় সেই অংশটুকুকে বলা হয়েছে রিটেনশন, অর্থাৎ সংরক্ষিত আয়, আর যেটা কোম্পানির শেয়ার হোল্ডারের মধ্যে ভাগ করে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড। এখন ডিভিডেন্ড কি পরিমাণ দেবে আর রিটেনশন কি পরিমাণ করবে এটা নির্ভর করে ওই কোম্পানির ভবিষ্যৎ সম্প্রসারণের উপর, ওই কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ প্রজেক্টের উপর। যদি ভবিষ্যতে বিনিয়োগ করার অনেক বেশি সুযোগ থাকে, অনেক বেশি লাভ হয়, তাহলে ডিভিডেন্ডের পরিমাণটা কম রাখবে, রিটেনশনটা বেশি করবে। সবশেষে তাহলে আমাদের ডিস্ট্রিবিউশন অফ প্রফিটের যে কাজটা করতে হবে, কোম্পানির যে আয় হবে আয়টা কিছু পরিমাণ ডিভিডেন্ড আকারে দেবে এবং কিছু পরিমাণ কোম্পানিতে পুনরায় বিনিয়োগের জন্য রেখে দেওয়া হবে। তাহলে শুধু অর্থায়ন বলতে গেলে অর্থ সংগ্রহ করাকেই বোঝাবে না, অর্থায়ন বলতে গেলে একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমাকে সেই কাজটা সম্পন্ন করতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে অর্থায়নের ক্ষেত্রে, প্রথমে আমাকে ফাইন্যান্সিং প্ল্যানিং করতে হবে, তারপরে কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয় সেই উৎসগুলো শনাক্তকরণ করতে হবে,
সংগ্রহ করার পরে সর্বনিম্ন কস্ট সম্বলিত উৎস থেকে টাকা সংগ্রহ করতে হবে। তারপরে যেখানে বিনিয়োগ করলে আমার সবচেয়ে লাভ হবে সেখানে বিনিয়োগ করব, রিস্ক কম সেখানে বিনিয়োগ করব, করার পরে তদারকি করব এবং প্রফিটটা সবার মধ্যে ভাগ করে দিব। তাহলে অর্থায়ন বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে শেষ হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কাজটাকেই আমরা বলছিল অর্থায়ন। তাহলে অর্থায়নের সংজ্ঞাটা যদি আমরা লিখে নেওয়ার চেষ্টা করি, তাহলে একটু ব্যাপক আকারে বড় আকারে যদি লিখে নিই, তাহলে সবাই তোমরা লিখে নাও। সেটা হলো যে ফিনান্স ইজ এ process of the combination of different activities, like financing, planning, identification of sources, raising of fund প্রথমে সংগ্রহ করতে হবে, ফান্ড অর মানি, raising of fund, investment of fund, protection of fund, and profit distribution to achieve, সবাই লিখে নাও, achieve the goal of wealth maximization of a firm। তাহলে অর্থায়ন বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্য অর্জনের জন্য অর্থের সংগ্রহ করতে হবে। একটা প্রতিষ্ঠানের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য প্রথমে আমাকে ফাইন্যান্সিং প্ল্যানিং করতে হবে, তারপরে উৎস শনাক্তকরণ করতে হবে, তারপরে তহবিল সংগ্রহ করতে হবে, বিনিয়োগ করতে হবে, সবার মধ্যে তহবিলটা বা প্রফিটটা ভাগ করে দিতে হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলছিল অর্থায়ন। তাহলে অর্থায়ন বলতে গেলে শুধু অর্থ সংগ্রহ করাকে বোঝাচ্ছে না, একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে অর্থের সংগ্রহ এবং ব্যবহারটা সঠিকভাবে সম্পন্ন করতে হবে। যে যত বেশি এই প্রক্রিয়াটা সঠিকভাবে পালন করতে পারবে বা ব্যবহার করতে পারবে, সে তত বেশি আর্থিকভাবে লাভবান হবে বা ওই প্রতিষ্ঠানের আর্নিংটা তত ভালো হবে, সে আর্থিকভাবে ভালো থাকবে এবং মানসিকভাবেও ভালো থাকবে। এতে করে সমাজ, দেশের সবার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সেজন্য অর্থায়নের সংজ্ঞাটা আমাদের ভালো করে জানতে হবে। অর্থায়ন বলতে কি বোঝায় সেটা আমাকে বুঝতে হবে, অর্থায়ন কাকে বলে সেটা আমাকে জানতে হবে। জানতে গেলে আমাকে স্টেপগুলো সঠিকভাবে পালন করতে হবে। এবার আমরা এখন এই যে অর্থায়ন হতে গেলে যে কাজগুলো সংগঠিত হচ্ছে, এই কাজগুলো ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে সম্পাদিত হয়। তাহলে যে ব্যক্তির মাধ্যম দিয়ে এই কাজগুলো সম্পাদিত হবে সেই ব্যক্তিকে আমরা বলবো হচ্ছে ওই প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক, অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজার। তাহলে ফিনান্সিয়াল ম্যানেজার কাকে বলে? ফিনান্সিয়াল ম্যানেজার হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক কর্মকাণ্ড সংগঠিত হয়, সেই কর্মকাণ্ড সংগঠন যার মাধ্যম দিয়ে হয় বা আর্থিক সিদ্ধান্তগুলো যে ব্যক্তি গ্রহণ করে, সেই ব্যক্তিকেই বা আর্থিক সিদ্ধান্তের দায় দায়িত্ব যার করে থাকে, সেই ব্যক্তিকে আমরা বলছিল আর্থিক ফিনান্সিয়াল ম্যানেজার বা আর্থিক ব্যবস্থাপক। তাহলে সবাই একটু আর্থিক ব্যবস্থাপকের সংজ্ঞাটা লিখে নাও, ফিনান্সিয়াল ম্যানেজারের সংজ্ঞাটা লিখে নাও। ফিনান্সিয়াল ম্যানেজার হচ্ছে
ফিনান্সিয়াল ম্যানেজার, ফিনান্সিয়াল ম্যানেজার ইজ এ পারসন। ফিনান্সিয়াল ম্যানেজার হচ্ছে যে কোনো একজন ব্যক্তি হু রেসপন্সিবল, who significant responsible, who significant responsible for a investment or ফাইন্যান্সিং ডিসিশন। অর্থাৎ একজন ব্যক্তি একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ এবং অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্তের জন্য দায়বদ্ধতা থাকে বা যার মাধ্যম দিয়ে ফাইন্যান্সিং কার্যক্রম সম্পাদিত হয়, যে ব্যক্তি এই কাজগুলো সম্পাদিত করে তাকে আমরা বলছি ফিনান্সিয়াল ম্যানেজার। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপক কাকে বলে? আর্থিক ব্যবস্থাপক কাকে বলে? ফিনান্সিয়াল ম্যানেজার, আর্থিক ব্যবস্থাপক। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা। আমরা এখন জানব আর্থিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। আর্থিক ব্যবস্থাপনা হলো যে অর্থায়নের যে কর্মকাণ্ড সংগঠিত হয়, এই কর্মদের এখনকার আলোচনা বিষয়বস্তু হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কাকে বলে যদি আমি বলি তাহলে একটু লিখে নাও। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ এ সাউন্ড ম্যানেজমেন্ট অফ financial activities by developing various types of equation, formula, method, theory, rules and regulation, এটসেট্রা। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে তার মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করা। অ্যান্ড সুষ্ঠু সমন্বয় সাধন কীভাবে করতে হবে? বাই ডেভেলপিং ভেরিয়াস টাইপস অফ ইকুয়েশন, ফর্মুলা, মেথডস, থিওরি, রুলস অ্যান্ড রেগুলেশন ইত্যাদি। অর্থাৎ ফাইন্যান্সিং অর্থায়নের মধ্যে যে স্টেপগুলোর কথা বলা হলো, সেই স্টেপগুলোকে আরও বেশি দক্ষ বা আরও বেশি উন্নত কিভাবে করা যায় তার জন্য নতুন নতুন ফর্মুলা তৈরি করতে হবে, থিওরি তৈরি করতে হবে, মেথড তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের নীতি নির্ধারণী তৈরি করতে হবে, যাতে করে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি ভালোভাবে সক্রিয়ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কাজে লাগানো যায় বা ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যবহার করা যায়। যে যত বেশি এই ফিনান্সিয়াল ইকুয়েশনগুলো বা থিওরিগুলো যত বেশি অ্যাপ্লিকেশন হবে, যত বেশি ডেভেলপ হবে, তত বেশি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো উন্নত হবে। এতে করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক সফলতা তত বেশি লাভ করবে। এই জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় সেই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে আরও সঠিকভাবে সমন্বয় সাধন করা, যাতে করে ব্যবসা প্রতিষ্ঠানের
সম্পদ সর্বাধিকরণ করা যায় বা মুনাফা অর্জন করা যায়। আজকে আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে অর্থায়নের ধারণা নিয়ে, অর্থাৎ অর্থায়ন বলতে কী বোঝায় বা অর্থায়নের সংজ্ঞা কী। আরও যে জিনিসটা শিখলাম সেটা হলো যে আর্থিক ব্যবস্থাপককে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কাকে আর্থিক ব্যবস্থাপক বলতে পারি বা আর্থিক ব্যবস্থাপনা বলতে কী বোঝায় সেটা নিয়ে আলোচনা করলাম। সকলকে এই করোনাকালীন সময়ে বাসায় থাকার জন্য, ঘরে থাকার জন্য এবং প্রয়োজন না হলে বাইরে যেন না যায়, যদি প্রয়োজন হয় বাইরে যেতে হয় তাহলে বাইরে থেকে ফিরে এসে সাবান দিয়ে হাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। বর্তমান করোনা সংকটকালীন সময়ে সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে। বাইরে যাওয়ার প্রয়োজন হলে গ্লোভস পরে বাইরে যাবে, মাস্ক পরে বাইরে যাবে। বাইরে থেকে ফিরে এসে কমপক্ষে 30 সেকেন্ড হাত ধুতে করবে এবং আজকের আলোচনাগুলো বাসায় মনোযোগ সহকারে পড়বে। ভালো থাকবে, নিরাপদে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা